একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আমি সরি, আমার মানে 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে। আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া ও টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে হুসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীকে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি মন্তব্যকে ঘিরে ঠিক তাই ঘটেছে। আসিফ নজরুল যখন বললেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ ফিরবে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তারা নাকি সারা দেশব্যাপী আগস্ট মাসেই নাশকতা ছড়াবে। তারা দেশে অনেক জায়গায় তাদের ক্যাডারদেরকে ট্রেনিং দিচ্ছে। আসলে এটি কি জিনিসটি সত্যি? এই সূত্র অনুযায়ী আজকের এই ভিডিওটিতে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে। আমি সরি, আমার মানে 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে। ইতিহাসের নীতিতে যখন বর্তমানকে মাপা হয় তখন সত্য প্রায়শই অস্বস্তিকর হয়ে ওঠে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি মন্তব্যকে ঘিরে ঠিক তাই ঘটেছে। জুলাই অভ্যুত্থানের নৃশংসতাকে 1971 সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথে তুলনা করে তিনি যে সমালোচনার জন্ম দিয়েছেন তা এক মুহূর্তে তাকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেছে। কিন্তু এই বিতর্কের ছাই চাপা আগুন উস্কে দিয়েছে এক গভীর ভণ্ডামির চিত্র, যা বাংলাদেশের রাজনীতির এক পরিচিত কৌশল। উপদেষ্টা আসিফ নজরুল যখন বললেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি, তখন মুহূর্তেই যেন মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র ঠিকাদাররা জেগে উঠলেন। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় উঠল। অভিযোগ, 71-এর গণহত্যাকে খাটো করা হয়েছে, শহীদদের অপমান করা হয়েছে। নিঃসন্দেহে 71-এর বর্বরতার সাথে কোনো কিছুর তুলনা চলে না এবং এই স্পর্শকাতর বিষয়ে সংযম কাম্য। উপদেষ্টা আসিফ নজরুল তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্নটি অন্যত্র। এই যে মুক্তিযুদ্ধের অবমাননার অভিযোগ, এটি কি সত্যি ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে নাকি কেবলই এক রাজনৈতিক ঢাল? আশ্চর্যজনকভাবে যে আওয়ামী লীগ আজ আসিফ নজরুলের মন্তব্যে সর্বাত্মক প্রতিবাদী, সেই দলের শীর্ষ নেতারাই গত 1.5 দশক ধরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ঘায়েল করতে অবিকল একই তুলনা ব্যবহার করে আসছেন। যখন তারা এই তুলনা করেছেন তখন তাদের চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও কোনো উদ্বেগ দেখা যায়নি। স্মৃতির আয়নায় যদি একটু চোখ ফেরানো হয়, 2023 সালের জুলাই মাসেই স্বয়ং শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ক্ষমতায় থাকাকালীন বিএনপি পাকিস্তানি হানাদারদের মতো নির্যাতন চালিয়েছিল। একই বছরের ডিসেম্বরে তিনি পুনরায় বলেন বিএনপি জামায়াতের অত্যাচার পাকিস্তানি বাহিনীর মতো। শুধু তাই নয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে মন্ত্রী হাসান মাহমুদ পর্যন্ত প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিএনপিকে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও হিংস্র বলে আখ্যা দিয়েছেন। ডক্টর হাসান মাহমুদ তো এক ধাপ এগিয়ে বলেছিলেন পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু আগুন দিয়ে মানুষকে এভাবে পুড়িয়ে মারেনি। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তখন কোথায় ছিল এই চেতনার ধারক বাহকেরা? যখন বিএনপিকে হানাদার বাহিনীর চেয়েও নৃশংস বলা হচ্ছিল, তখন কেন তাদের অনুভূতিতে আঘাত লাগেনি? সংশ্লিষ্ট অনেকেরই মত উত্তরটি সহজ এবং নির্মম, ভণ্ডামি। যখন তুলনাটি নিজেদের পক্ষে যায় তখন সেটি হয় রাজনৈতিক কৌশল, আর যখন সেই একই তুলনা নিজেদের দিকে ধেয়ে আসে তখন তা হয়ে যায় মুক্তিযুদ্ধের অবমাননা। এই দ্বৈত নীতি প্রমাণ করে তাদের কাছে মুক্তিযুদ্ধ কোনো পবিত্র স্মৃতি বা আদর্শ নয়, বরং এটি একটি সুবিধাজনক রাজনৈতিক অস্ত্র, যা প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং নিজেদের অপরাধ ঢাকতে ইচ্ছেমতো ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য তাদের গায়ে লাগেনি, গায়ে লেগেছে হাসিনাকে গালমন্দ করায়। কিন্তু সেই সত্য স্বীকার না করে তারা বরাবরের মতোই মুক্তিযুদ্ধের আড়ালে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। সামিউল জয়। একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া ও টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে হুসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীকে, যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের বিরোধিতা করেছে। এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে গোলাম মাওলা রনি কথা বলেন। আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে রনি বলেন, আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে। এ বিষয়ে আমার বক্তব্য হলো, আওয়ামী লীগ কি জিনিস এটা ইয়াহিয়া খান, টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করতে হবে হুসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং এখন জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে জিজ্ঞাসা করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, তাদের সবার ডিএনএর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে, যেভাবে শেখ হাসিনা স্লোগান পড়িয়ে দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধু স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে, ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন। রনি বলেন, 80-র দশকে এরশাদ যে ব্যবহার করেছেন হাসিনার সঙ্গে, সেই প্রতিশোধ তিনি নিয়েছেন 2009 সালে এসে। 2009 সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন, সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে। শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে, জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোনো একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে তিনি হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন, পরিবার পরিজন সবারই আছে, আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। ওই ব্যক্তির কথায় পুলিশ কর্মকর্তা স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সংঘাতে জড়ানোর চেষ্টা করেননি। এই সুযোগে হুমকিদাতা তার রাজনৈতিক পরিচয়, তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন, গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন, তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, এর সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করেছিলেন। রনি এও বলেন, অবাক করা ঘটনা হলো এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল, কিন্তু এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না। সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না, তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে খবর আমরা দেখিনি। ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দেশকে অস্থির করার ষড়যন্ত্র, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, জনসমাগম কোথায় ঘটাবে, এসব নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করেছে নিষিদ্ধ দলটি। 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়। সেখানে অংশ নেয় নিষিদ্ধ দলটি 400 নেতাকর্মী। এসবের পরিকল্পনায় আওয়ামী লীগের শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর বিদেশে পলাতক থাকলেও দেশের ভেতরে নাশকতার ছক হচ্ছিল দলটির নেতা সোহেল রানা নেতৃত্বে। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে আরো অস্থির করে তোলা। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে হলটি বুকিং করেন আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। এই পরিকল্পনার মাস্টার মাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের নেতা। জানা গেছে, নিষিদ্ধ দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থির করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাদেক আলী বলেছেন, পরাজিত শক্তির অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। মূল হোতা সহ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। আশা করছি তারা সফল হতে পারবে না। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাল করিম মল্লিক বলেন, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই 11 দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আওয়ামী লীগের এই নাশকতার পক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।